99.99% শিওর যে আমি ক্যান্সার আক্রান্ত। পরে কথাবার্তা আগাইলো, আমরা পরে 2012 সালের এপ্রিল মাসে আমাদের বিয়ে হইলো। আবার একটা ছোট টিউমার হয়েছে অন্ডকোষে। তো এই স্লো হওয়াতে বাসার ভিতরে একটা মানে সন্দেহ সৃষ্টি হইলো। তো এখন আমার বউ রাতারাতি ভিলেন হয়ে গেল, অথচ এটা কিন্তু আমার বউয়ের কোনো পার্টি না। ডাক্তারগুলোর সাথে মানে আসলে কথা বলা খুব মুশকিল। আপনি গিয়ে যদি বলেন যে চ্যাট জিপিটি কথা বলছে বা গুগল থেকে এটা পাইছি, ওনারা বলবে যে আপনি চেম্বার থেকে বের হয়ে যান, আপনি গুগলের কাছ থেকে ট্রিটমেন্ট নেন, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে না। অলমোস্ট 4 স্টেজে আছে। 4 স্টেজ? এবার ভিতরে আমার মনে হইতেছিল যে আমার সব শেষ। তখন আমার ছেলেটা বয়স মাত্র 3 বছর। পরে কথাবার্তা বলার পর উনি সাজেস্ট করলো যে আপনি যদি এখানে ট্রিটমেন্ট করেন এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা। 1.5-2 বছর পরে মানে 2টা পরোটা একসাথে খাইছি। প্ল্যান ছিল আমি যে সুযোগ পাইলে আমি গিয়ে আমি নিতে পারতেছিলাম না, এত কষ্টদায়ক ছিল। ওই সময়টাতে কি করে হাত পা বেঁধে নেয়? আমি চাবো যে আর অন্য কোনো ভাই যাতে এই প্রবলেমগুলোর ভিতরে না পড়ে। সো সেদিক থেকে আজকের এপিসোডটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে এবং একই সাথে আমরা কখন কোন পরীক্ষায় পড়ে যেতে পারি আল্লাহর পক্ষ থেকে, সেটা জানার জন্য আজকের এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছেলেদেরকে আমি বলবো যে আজকের এপিসোডটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি মনে হয় আপনার গল্প সমাজ পরিবর্তনের কোনো না কোনো কমিউনিটিতে ভূমিকা রাখতে পারে, সেটা হতে পারে স্মল কমিউনিটি, হতে পারে একেবারে 10 জন মানুষের জন্য, হতে পারে সারা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা গল্প, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার স্টোরিটা প্রচার করবার জন্য। আমাদের যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করবার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আছে এবং আরেকটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস sharemystory24@gmail.com। এটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে, চলুন একটু পরিচিত হই। হ্যাঁ, নামটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ রুহুল আমিন ইসলাম। বয়স কত আপনার? বর্তমানে 35। জন্ম জেলা? মাদারীপুর জেলার শিবচর থানা, নানাবাড়িতে হয়েছিলাম। জি। স্কুল কলেজ সব ঢাকাতেই। আপনি শুরু করেন, আপনার যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন। এই ঘটনাটা ঘটার পরে আমি নিজে যতটুকু বুঝতে পারছি মানে মেডিকেলে, প্লাস আমি নিজেও একটু ঘাটাঘাটি করেছিলাম অনলাইনে। এখান থেকে দেখার পরে আমার কাছে মনে হয়েছিল যে কোনো এক সময় যদি আমি আল্লাহ আমাকে সুযোগ দেয়, আমি চাবো যে আর অন্য কোনো ভাই যাতে এই প্রবলেমগুলোর ভিতরে না পড়ে। সো সেদিক থেকে আজকের এপিসোডটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। আমি আমার পরিবারের বড় ছেলে, নিম্ন মধ্যবিত্ত বলা চলে, বাট একটা জিনিস কখনো ফিল করি নাই, আমার মা আর আমার বাবা সেইটা আমাদেরকে মানে অভাবটা কখনোই আসলে বুঝতে দেয় নাই। বাবা কি করতেন? প্রথম দিকে সবজি বেচতেন, আমি ছোট থেকে যেটুকু দেখেছি। তারপর সিজনাল ফল ফ্রুটস গুলো বিক্রি করতো। এরপরে আস্তে আস্তে এসে একটা সব পর্যায়ে গিয়ে মাছ বিক্রি করছে অনেকদিন, দীর্ঘদিন। আমার মা একটা বাসায় ছিলেন। আমার জন্মের পরে আমি কিছুদিন ছিলাম আমার দাদির কাছে বাড়িতে। তো তারা অনেক যুদ্ধ করতো আর কি, সাংসারিক যুদ্ধ যেটাকে বলে। 5-6 বছর বয়সের সময় আমাকে পরে ঢাকা নিয়ে আসে। জি। তো ইস্কাটনে আমাদের এইখানে মা যেখানে কাজ করতেন, তো ওই বাসায় আমরা একটা সুযোগ পাই, স্পেস পাই, এবং তাদের মাধ্যমে আর কি মানে যাই করি না কেন কষ্ট হইলেও মানে পড়ালেখাটা করার সুযোগ দিছে। মানে আমি যদি ভুল না বলে থাকি যে আপনার মা যে বাসায় কাজ করতেন সে বাসাতেই ছোট্ট একটা জায়গা দেয় আপনাদেরকে থাকার জন্য। কাজ করতেন বলতে কি হোমমেড ছিলেন? হ্যাঁ, ওখান থেকে ছোট থেকে বড় হয়েছে। জি। যতই মানে হই না কেন, গরিব হই না কেন, কিন্তু খাওয়া দাওয়া, পোশাক আশাকে কখনো মানে আসলে এটা ফিল করতে দেয় নাই, যেটা এখনো পর্যন্ত পাই নাই। স্টিল আমি খুব ইন্টারেস্টিং বিষয়, মানে আমি একটু ইন্টারাপ্ট করছি। দেখবেন অনেক গরিব পরিবারে বড় হওয়া সন্তান নিজেদেরকে ওইভাবে গরিব ফিল করে না। কারণটা হচ্ছে বাবা মা তাদেরকে, সন্তানদেরকে আসলে কিভাবে ট্রিট করেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। লাইক তাদেরকে ওই প্রিন্সেস ফিলটা দিয়েছে কিনা, প্রিন্স ফিলটা দিয়েছে, হ্যাঁ আমি যতটুকুই আয় করি বাবা, যেটা তোমার পেছনে আমি ব্যয় করছি, এইটাই কিন্তু আসলে সবচেয়ে বড় দরকার হয়। যে কারণে ওই গরিবী ফিলটা আসলে আমাদের হয় না। উনি আসলে ওই জিনিসটাই বোঝাতে যাচ্ছে। জি ভাইয়া। তো এভাবে মানে আমি এসএসসি দিই হচ্ছে 2007 সালে। জি। ওই বয়সটা আর কি টিনেজ বয়সে আমার একটু হয়তোবা একটু ট্র্যাকিং একটু ভুলে চলে গেছিলাম হয়তোবা, কারণ বাপ মা তো দুইজনই ব্যস্ত। পড়াশোনা যা করেছি সব সময় নিজের ইসে একটু গ্যাপ হওয়াতে মানে এসএসসিতে আমার ইন্টার রেজাল্টটা খুব বেশি ভালো আসে না, 4.13 আসে। আচ্ছা। পরে এইচএসসিতে আমি তেজগাঁও কলেজে ভর্তি হই।
এইখানেও মানে রেজাল্ট একটু ভালো হয় না, পরবর্তীতে আমার স্টপ হয়ে যায় পড়ালেখা। আচ্ছা। তো এরপরে কিছুদিন মানে একটু ঘুরঘুর করি আর কি, এলাকায় বিভিন্ন জায়গায়, মানে কাজ কাম করি না, তো স্বাভাবিক পড়ালেখাও যেহেতু হচ্ছে না ভালোভাবে, তো বাপ চাইলো যে একটা কিছু করি। হুম। তো এই সময় আমার ওই যে আমরা যার বাসায় ছিলাম, আমরা ওনাদেরকে নানা নানু বলতাম, হুম। তো ওনারাও একটা অফার দিল বারডেমে একটা জব করার জন্য। আর আব্বা আবার 2টা অফার নিয়ে আসলো, আপনার হোটেল পূর্বানীতে অ্যাসিস্ট্যান্ট শেফ হিসেবে আর কি, শেফের সহকারী হিসেবে যাতে ঢুকি। আর যে কোম্পানিতে ঢুকেছিলাম সার্ভে কোম্পানি, হুম। তো আমি আবার একটু দেখলাম যে সার্ভে কোম্পানিটাতে 2টা দিন ছুটি পাওয়া যায়, হুম। যার জন্য সার্ভে কোম্পানিটাতেই প্রিফার করলাম। ওইগুলোতে তো ছুটি ছাটা ছিল না। জি। তো ওই সময় তো বুঝতেছি না যে কাজ করে খাইতে হবে, কি ভবিষ্যৎ কি তাও কিছু যায় না। একদম ইয়াং এজে যেটা। হ্যাঁ, হ্যাঁ। 2010-এর ডিসেম্বর এই টাইমটা আর কি। কাজে ঢোকার পরে মানে কাজ ভালো লাগলো। ইন দ্য মিন টাইম 2011 সালে আমার বাসা থেকে আমাকে একটা বিয়ের প্রস্তাব দিল। আমি আবার আমার ফ্যামিলির বড় ছেলে, দাদি আপনার বয়স কত? 23 বছর। না, একেবারে ইয়াং। দাদির ইচ্ছা ছিল নাতির বউ দেখে যাবে, বড় নাতি। তো ওই হিসেবে মেয়ে দেখলো আমাদের পাশের থানা আর কি, মাদারীপুর সদর থানার। ওনাদের পরিচিতই ছিল, পূর্ব পরিচিত। তো পরে কথাবার্তা আগাইলো, আমরা পরে 2012 সালের এপ্রিল মাসে আমাদের বিয়ে হইলো। আপনার একেবারে অ্যারেঞ্জ ম্যারেজ? জি। বিয়ের পরে মোটামুটি আমার কাজের ইটাও আরো স্পিড আরো বেড়ে গেল। এর মধ্যে আমার একটা হইলো যে আমি তো পড়ালেখা একটু ফ্লপ মারলাম। হুম। তো আমি চাইলাম আমার পরের যে আছে মেজরটা, ও আবার আমার চেয়েও ভালো ব্রিলিয়ান্ট, এবং আমি ওকে একটু চেষ্টা করলাম যে আমার জায়গাটা ও যাতে পূরণ করতে পারে। তো আলহামদুলিল্লাহ ও খুব ভালো করলো। এসএসসি তেও 5 পাইছে, এইচএসসি তে গিয়ে গোল্ডেন পাইছে। হুম। তো পরে ভালো একটা প্রাইভেটও ওকে ভর্তি করাইছি, কারণ গভর্নমেন্টে হয় নাই। এরকম করতে করতে সংসার মানে কাজকর্ম বাড়তেছে। 2014 সালে এসে আমার যে তখনকার বস, হুম। উনি আবার আমাদের পরিচিতই ছিলেন ওই ইস্কার্টনেরই। তো উনি বললো যে তুমি এক কাজ করো, কমিশনে কাজ করো আমাদের এখানে। প্রথমে অনেকটাই 50% দিছে, আমাকে দিছিল 35%। তারপরও আমি তার প্রতি কৃতজ্ঞ যে সে আমাকে দিচ্ছে, তো জি। অফিসিয়ালি সে আমাকে জানাইছে। তো 35টারে করতে করতে এক সময় গিয়ে এটা 50% হয়ে গিয়েছে। হুম। তো দেখা গেছে মান্থলি আল্লাহর মতো অনেক ভালো ইনকাম হচ্ছিল। তো আল্লাহর মতো ওরা খুব ভালো, মেজোটা খুবই ভালো অবস্থায় আছে এবং ভালো করেছো। তো এরপরে 15 সালের সেপ্টেম্বরের 9 তারিখে আমার একটা ছেলের সন্তান হয়। 16-17 প্রথম দিক দিয়ে মানে শারীরিক কিছু সিমটম দেখা দিচ্ছে, যেমন মানে গ্যাসের একটু প্রবলেম ছিল, কোষ্ঠকাঠিন্য হইতো। তো আমি হয়তো বা ভাবতাম যে আমার তো কাজ ছিল স্যার ফিল্ডে সব, তো ফিল্ড ওয়ার্ক করতে গেলে অনেক সময় খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইতো না, হুম। হয়তো বা এরকমই। তো প্রথম থেকেই আমি একটু ডক্টর দেখাইছিলাম, প্রথম ডক্টর দেখাইছিলাম 8 দিনে। তো ওরা গ্যাসের জন্য এন্ডোস্কোপি করতে দিল। তো এন্ডোস্কোপিতে কোনো কিছু ধরা পড়লো না। তো নর্মাল ওষুধ টষুধ দিল, গ্যাসের ওষুধ খাইলাম, গ্যাসের একটু ইটা কমলো। তো এটা আস্তে আস্তে কিন্তু আমার বাড়তেছে। 2017-র মাঝামাঝি সময় আমি আবার একটা প্রাইভেট কার কিনলাম, আপনার ইসে দেওয়ার জন্য, উবারে কিংবা রেন্টে কারে দেওয়ার জন্য। ওকে, এটা বিজনেস পার্সপেক্টিভ। জি, মানে একটু আমি বড় হয়েছি কিন্তু আল্লাহর মধ্যে। এইটা কমছে আবার বাড়তেছে, বাট কোষ্ঠকাঠিন্যটা আর শেষ হয় নাই। 2-3 দিন পরে হতো বা এরকম হ্যাঁ, কিছু? 2 দিন মানে রেগুলারিটি ছিল না। আচ্ছা, ওকে। ভুসি টুসি খাওয়া শুরু করলাম, কিন্তু কোনো কাজ কাজ হচ্ছে না। হচ্ছিল না। হ্যাঁ। এর মধ্যে আবার একটা ছোট টিউমার হয়েছে অন্ডকোষে। মানে তো, হঠাৎ করে আপনি এটাকে অনুভব করলেন এরকম কিছু? এইটা আপনার 16 করলেন কবে? 16 লাস্টের দিকে কিংবা 17 প্রথম দিকে এরকম টাইমে হবে। শরীরে এই যে এই টাইপের অনেকগুলো টিউমার আছে। এগুলো ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা না, মোটামুটি বড় হওয়ার পর থেকে দেখতেছি এগুলো। তখন হয়তো বা কখনো খেয়ালও করি নাই। না, কিন্তু আপনার মা কি বলেছে? জন্ম থেকে ছিল না। জন্ম থেকে ছিল? না 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 না, জন্ম থেকে ছিল না, এটা পরবর্তীতে হয়েছে। আচ্ছা। আমি ভাবছি এরকমই কিছু একটা। ওটা কি হঠাৎ করে নোটিস করলেন অন্ডকোষে? হ্যাঁ, হঠাৎ করে? হঠাৎ করেই ডান পাশেরটা আমার। ওকে। তো এই টাইপের টিউমার তো, এবং সেটা পুরো টোটালি পেইনলেস, কোনো ব্যথা টাথা হইতো না, কিচ্ছু না। জোরে চাপ দিলেও ব্যথা লাগতো না। হঠাৎ করে রাতারাতি ডেভেলপ করছে এরকম কোনো কিছু? রাতারাতি ছোট করে? বলতে মোটামুটি মানে হঠাৎ বছর- করে একদিন চোখে পড়ে কিভাবে? এটা তো খুব সেনসিটিভ একটা জায়গা। না, ওই যে এখানে তো অ্যাজ ইউজুয়ালি আমরা তো ওইভাবে তো ঘাটাঘাটি করি না, কারণ আপনার এই কনসেন্ট্রেশন দেয় হ্যাঁ না। True. এই জায়গাটায় তো আমরা অনেকেই চাই, বেসিক্যালি সবাই কিন্তু চাই। অন্ডকোষের যে রগগুলো, রগের উপরে আপনার ওই ঘামাচির মতো ফুলো ফুলো অনেকের হয়, হ্যাঁ। ওইটা নর্মাল, ওইটাতে কোনো সমস্যা হয় না। একটা কথা আছে যে ঘা হয়েছে এটাকে আপনি ঢেকে রাখলে এটা
আর মারাত্মক পর্যায়ে চলে যাবে, জি। কিন্তু এটাকে দিনের আলোকে আনতে হবে যদি আপনি কিওর করতে চান। সো ইটস দিস কাইন্ড অফ এপিসোড। ওকে, সো আপনি নোটিস করলেন যে একটা সিস্টেম মতো। হ্যাঁ, সিস্টেম মতো। এবং এটা আস্তে আস্তে হয়তোবা বাড়ছে। আমি হয়তোবা ওই দিন দেখার পরে আর অতটা গুরুত্ব দিই না, আমি ভাবছি এরকমই কিছু একটা। তো এটা তো আমার মোটামুটি বছর 2 হয়ে গেছে, কিংবা 3 বছরের মতো হয়েছে। এটা তো কোনো বড় হয় না, এরকমই আছে। তো এরকম যেতে যেতে আপনার বছর খানেকের মধ্যে এটা মোটামুটি বড়োর দিকেই হয়ে যাচ্ছে। এটা আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার ওয়াইফ জানতো, বাট ও হয়তোবা অতটা গুরুত্ব দেয় নাই, ই করে নাই। যে আমরা অন ডিটেইলে যাচ্ছি না, আপনার ডেইলি লাইফে কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার এই অ্যাবডোমিনাল যে প্রবলেমটা, এটা কিন্তু রয়েই গেল, প্লাস কোষ্ঠকাঠিন্য। জি। কাজে স্পিড অনেকটা কমে যাচ্ছে। এর মধ্যে ওই যে গাড়ি কেনার পরে আমার আবার এই কাজটা একটু দেখা গেছে আমি একটু মানে আরাম দিতে শুরু করলাম, যে না দেখে আমি একটু রেস্ট করি। তো এদিক দিয়ে কাজ এটা একটু স্লো হইলো, এদিক দিয়ে গাড়ির প্রেসারে মানে আমি ওই গাড়ি তো আরেকজনকে দিয়ে দিয়েছি, আমি নিজের এখানে। তো এই স্লো হওয়াতে বাসার ভিতরে একটা মানে সন্দেহ সৃষ্টি হইলো, কারণ আমাদের যে ফ্যামিলি হুট করে উঠে আসা, তো এইখানে হয়তো বা দেখা গেছে এইটা মানে ওই সময়কার কেউ সিরিয়াসলি নিয়ে না, বাট এটা অনেকের সংসারে এইভাবে হয়। তো ব্যাপারটা হয়েছে হয়তো বা আমার বাপ মা কিংবা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, তারা একটু নেগেটিভ ভাবে নেওয়া শুরু করলো, কি যে সেটা? যে জামাইরে কিংবা ছেলেকে, মানে দুই পক্ষই, যে কোনো কেউ নষ্ট করছে কিনা কিংবা কোনো কিছু হইছে কিনা, বাসায় থেকে যাচ্ছে, হ্যাঁ, বাইরে যাচ্ছে না না কাজকর্ম করতে, একবারে শরীর তো মানে খুব বেশি কাজ করতেছে না, কুফরি টুফরি করেছে কিনা, বা জি জি জি, এই টাইপের কিছু। ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, রাইট? ওকে। এইটা আপনার ঢুকতে ঢুকতে মানে খুব ভালোভাবে ঢুকে গেছে, এবং বাবা মার সাথে বেশি দেখা গেছে কথা বলতে গেলে একসময় ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমাকে প্রতিদিনই কিছু না কিছু কেউ না কেউ মেইল করেন, আর এই সেক্টরটা নিয়ে বাংলাদেশে কাজ করছেন রিলিজিয়াসলি খুবই ভালো এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল। বিশ্বাস করেন আমি এরকম পার্সোনালিটি আজ পর্যন্ত কাউকে পাই নাই। প্রথমত এটা এটা তো আমাদের রিলিজিয়ন অ্যাকসেপ্টেবল যে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক আছে, এটা এক্সিস্ট করে, বদনজর আছে, এটা এক্সিস্ট করে, এবং এই জায়গাগুলো অনেক বড়। কিন্তু সমস্যাটা কোথায় এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে? সমস্যাটা হচ্ছে যাকে নিয়ে আপনি কোয়ারি করবেন, যাকে নিয়ে প্রশ্ন করবেন, সে রীতিমতো রাতারাতি বাবা বনে যায়, এবং তারপরে তার যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো খুব ডেঞ্জারাস। মানে এই টুলটা নিয়ে যদি কেউ আলোচনা করে, ডিসকাস করে, কিওর হোক বা অন্য কোনো বিষয় হোক, তার যদি ভাস্ট নলেজ না থাকে, তাহলে সে যে কোনো মানুষকে বিপদগামী করে ফেলতে পারবে। সো এই জন্যই এই বিষয়গুলো নিয়ে আমি একদমই কথা বলি না। তো এখন আমার বউ রাতারাতি ভিলেন হয়ে গেল, অথচ এটা কিন্তু আমার বউয়ের কোনো পার্টি না। তো যাই হোক, আমার আমার নেগলিজেন্স এটা হচ্ছে, আমি ওনাদের কথাটা মানে আমি বিরোধিতা আপনার করছি। বউ ভিলেন হবে কেন? আপনি শুধু বাসায় বসে আছেন এই কারণে আপনার বউ ভিলেন হয়ে যাচ্ছে? মানে আপনি কি অফিসের কাজকর্ম সব বন্ধ করে? অফিসের কাজকর্ম বলতে আমি তো কাজ করতাম কমিশন ভিত্তিক, তো আমাকে ব্যাংক কল করলে আমি কাজে যেতাম। তো দেখা গেছে ওই টাইমটা হয়তো ব্যাংকও কল করা কমায় দিয়েছে, হাতের কাজও কমে যাচ্ছিল, কাজও কমে যাচ্ছে। আপনার গাড়িটা কেমন চলছিল? গাড়ি মোটামুটি চলতেছিল, মান্থলি 40-42 মতো পাওয়া যেত। সো আপনার এমন না যে সংসারের অভাব দেখে দেখা না গেছে? না না, তারপরও পুরুষ মানুষ ঘরের মধ্যে বসে থাকলে এটাই সবচেয়ে বড়, যে শুয়ে থাকে কেন। ওকে, তারপর আমি এর মধ্যে আবার ডক্টর দেখানো শুরু করলাম। ফার্স্ট টাইম ডক্টরের কাছে গেলেন? না, ফার্স্ট টাইম ওই টাইমে গেলাম, হ্যাঁ, ওটা তো 16-র দিকে, পেটের কারণে। হ্যাঁ। তো এরপরে প্রথম আর কি 17-র লাস্টের দিকে, অগস্ট সেপ্টেম্বর এই টাইমে বড় একজন অধ্যাপককে দেখালাম। ডক্টরদের নামগুলো নিতে চাচ্ছি না। প্রথমেই অন্ডকোষের ব্যাপারটা দেখাইলেন? অন্ডকোষ প্লাস টোটাল সব। তো উনি সবকিছু দেখেছেন, দেখার পরে উনি 1 মাসের মতো ওষুধ প্রেসক্রাইব করলো। তো ওষুধ নিয়ে খাইলাম, 1 মাস খাইলাম, ওইটার আরো 15 দিন এক্সটেন্ড করলাম, মানে কোনো ইমপ্রুভ নাই। অন্ডকোষটা দেখে কি বললেন? প্রথম দিকে সে তখনও কিছু বলে নাই, পেটের জন্যই ওষুধ দিয়েছে। কোনো টেস্ট করে না কিছু না দেয় নাই? এমনি আলট্রাসোনোগ্রাম করাইছে, আর ওই আপনার এন্ডোস্কোপিটা করাইছিলাম। মানে সেটা কি পেট কেন্দ্রিক? হ্যাঁ, পেট কেন, ওটার ব্যাপারে কিছু হয়নি। 1.5 মাস খাওয়ার পরও যখন কোনো ইমপ্রুভ হইলো না, পরে আবারও গেলাম, সে রিপিট করলো সেম ওষুধই। এর মধ্যে সে একজন ডাক্তারের কাছে রেফার করলো, ওই দিনই আবার আমি ওনার কাছেও গেলাম সন্ধ্যার দিকে। তো দেখানোর পরে উনি আবার 2টা টেস্ট দিল, ওই টেস্টগুলো দেখলাম। বাট আমার ওই ডাক্তারটার কাছে আমার মনে হইলো, সে যদি তখনও আমাকে বলে যে আপনি এটা একটু সিরিয়াসলি আগান, হ্যাঁ, তাহলে ভালো হয় আপনার জন্য। তো সে আমাকে একটা টেস্ট দিল, এফএনএসি রিপোর্ট নেগেটিভ আসলো, কিছুই না। টিমার ততদিনে কিন্তু অনেক বড় হয়ে গেছে স্যার, মানে মোটামুটি এতটুকু, একটা বলের ওই যে ছোট বলের সমান হয়ে গেছে। এটা আপনি জাস্ট একটু বোঝানোর জন্য বলেন আমাদেরকে যে অন্ডকোষের সাইজের থেকেও বড় হয়েছে? হ্যাঁ, অন্ডকোষের সাইজের সমান কিংবা ওটার চেয়ে একটু বেশি হবে। ওরে বাবা, অ্যালার্মিং। হ্যাঁ, এবং এখনো কোনো ব্যথা নাই,
একটু একটু করে তো সময় যাই, হুম। মানে সব তো আর মনে করেন যে এখন তাড়াহুড়ো হওয়ার করা। পরে যেরকম তাড়াহুড়া হয়, এর আগে তো রোগ ধরার আগ পর্যন্ত তো আমরা সবাই অসহায়, কারণ এখন পর্যন্ত রাইট ট্র্যাকে যায়নি। অধ্যাপক সাহেব যখন সেকেন্ড টাইম সেম ওষুধটাই রেফার করলো, তো ওই টাইমে ফার্মেসির আমরা যে ফার্মেসি থেকে ওষুধ নিই আমাদের এলাকাতেই, তো ওই ভাই আবার আমার পরিচিত অনেক, তো উনি আমার বললো যে উনি হয়তো ফলো করছে, এবং ততদিনে চেহারারও একটা জৌলুস একবারে হয়ে গেছে, একবারে পোড়া পোড়া একটা ভাব, মানে মরা মরা, দেখলেই বোঝা যাচ্ছে যে ছেলে অসুস্থ। ভাই বললো যে তুমি এক কাজ করো, ওষুধগুলো নিও না, প্রায় 9-10 হাজার টাকার মতো ওষুধ, তুমি বেটার আরেকটা ভালো মেডিসিনের ডাক্তার দেখাও, ইমার্জেন্সি। পরবর্তীতে আমরা আবার ওই বাসায় নানুর সাথে একটু যোগাযোগ করলাম, নানা পরে বললো যে তাহলে তুই দেখা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিল। হুম। ওনার ওখানে যাওয়ার পরে উনি 4-5টা টেস্ট দিল, তো টেস্ট দেখার পরে উনি সরাসরি একজন ইউরোলজিস্টের কাছে আমাকে পাঠাইলো। এতদিন পরে ইউরোলজিস্ট? এতদিন পরে যে আমি ইউরোলজিস্ট একজন আছেন, ওনার কাছে দেখাইলাম। যেদিন দেখাইলাম তার 2 দিন পরে আর কি বললো যে এটা অপারেশন করে দেবো, ইমার্জেন্সি। হুম। দেন তারপরে পরেরটা পরে। আচ্ছা। এর মধ্যে আমি ইউটিউব ঘাইটা, তারপরে গুগলেও সার্চ করে যেটুকু দেখলাম যে এটা 99.99% শিওর যে আমি ক্যান্সার আক্রান্ত। মানে ইউটিউব বা অন্যান্য জায়গায় হ্যাঁ, করে দেখেন? অন্যান্য জায়গায় যে এইটা হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার, এবং একটু রেয়ার ক্যান্সার, এটা একমাত্র এই বয়সেই হয়, মানে যেটা এটা আপনার আপনি শিওর হচ্ছেন, কিন্তু ডাক্তার থেকে এখন পর্যন্ত তেমন না, কিছু ডাক্তার বলেনি? থেকে অফিসিয়ালি কিছু এখনো জানি না। এই জিনিসটা আমি শেয়ার হয়েছে আরো মোটামুটি 2 মাস আগেই। তখন আলটিমেটলি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে অ্যাপগুলো আছে ওগুলো কিন্তু ছিল না, লাইক চ্যাট জিপিটি বলেন, গর্গ বলেন, এগুলো বলেন। আপনি একটা ছবি তুলে পাঠালেই ওরা সঙ্গে সঙ্গে বলে দেয় যেটা এখানে এটা হয়েছে, এটার প্রসেসটা কি হবে, এটা কেন হয়, কোথায় যাবেন, কার কাছে যাবেন, ইভেন বাংলাদেশে কোন ডাক্তারের কাছে যাবেন এটা ওরা খুঁজে বের করে দেয়। দেখেন, উনি 2 মাস 2.5 মাস আগে ডাক্তারের চেয়ে উনি কনফার্ম হয়ে গেছে। এখন কথা হলো, আপনি ডাক্তারের কাছে কি বলতে পারছিলেন যে ভাই আমি তো বুঝতে পারছি এটা ক্যান্সারের পর্যায়ে গেছে, আপনারা এগুলো বলতেছেন না কেন? এই জায়গাটা একটু বলি যে আমাদের ডাক্তারগুলোর সাথে মানে আসলে কথা বলা খুব খুব risky। মুশকিল। আপনি গিয়ে যদি বলেন যে চ্যাট জিপিটি কথা বলছে বা গুগল থেকে এটা পাইছি, ওনারা বলবে যে আপনি চেম্বার থেকে বের হয়ে যান, আপনি গুগলের কাছ থেকে ট্রিটমেন্ট নেন, আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নেন। ওনারা ওনাদের সীমাবদ্ধতাটুকু আসলে বলতে চায় না। আমি একজন ডক্টরকে পেয়েছিলাম আমার হোল এন্টায়ার লাইফে, একটা ছোট্ট ইনফেকশনের ট্রিটমেন্ট দিতে গিয়েছিলাম আজ থেকে 5 বছর না 7 বছর আগে। আমি গিয়ে ওনাকে বলেছিলাম যে ভাই আমি তো এই অ্যান্টিবায়োটিকটা নিজে থেকে নিয়ে ফেলেছি। উনি আমার সঙ্গে আধা ঘন্টা, তখন তো চেনে না, আধা ঘন্টার বসে কথা বললেন, বললেন আপনি যে অ্যান্টিবায়োটিকটা নিয়েছেন এটা ঠিকই আছে, আপনি আরও বাড়ায় নেন আরও কয়েকটা। তো আমি প্রথম ভাবলাম কংগ্রেসের মস্করা করতেছে নাকি, পরে দেখলাম না, মস্করা না, আপনি পারফেক্টলি বলতেছে যে ঠিক আছে আপনি ভুলভাবে নিলেও এটা আপনি ঠিকই নিয়েছেন, যদিও কোনো অ্যান্টিবায়োটিকই ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া উচিত না। ভাইয়া বলেন তারপর কি হলো? পরে অপারেশনের ডেট দিল হচ্ছে আপনার 2018 সালে মে মাসে 5 তারিখে। 5 তারিখে ভর্তি হইতে বললো। জি। তো আমরা ভর্তি হয়ে গেলাম। আমার ওজন প্রায় 50 কেজি তখন। আমি রেগুলার আপনার 63, 64, 65 পর্যন্ত এর মধ্যেই সীমাবদ্ধ ছিল সবসময়। অপারেশনের পরে 3 দিন ছিলাম হসপিটালে। এরপর হসপিটাল মানে সিস্টটা ফেলে দিল? সিস্ট সহ অন্ডকোষ, রাইট টেস্টিস পুরোটাই নাই, শুধু একটা আছে আপনাকে এখন। বলেছিল যে? হ্যাঁ, বলেছিল, আমার থেকে সবকিছু সাইন টাইন আমি দিয়েছিলাম, এবং আমাকে সাইড ইফেক্ট কি বলেছিল যে সবই কিডনি একটা থাকলেই সমস্যার সমাধান করা সম্ভব? হ্যাঁ সম্ভব। ওকে। আমাকে বলেছিল যে যদি সুযোগ থাকে স্পামটা স্টক রাখার জন্য। আপনি অপারেশন করার আগ পর্যন্ত কি দেশের বাইরে যোগাযোগ করেছেন? না না না, ঠিক আছে অপারেশনের কিনা? আগে দেশের বাইরে যোগাযোগ করিনি, আমি দেশের মধ্যেই করছে। ওকে। টেস্টিসটা আপনার টেস্টের জন্য পাঠাইলো। 7 দিনের মাথায় সেলাই কাটার পরে ওই দিনই সিটি স্ক্যান করলো। তো ওই সিটি স্ক্যানে তখন ফুল কনফার্ম যে এটা হচ্ছে সেমিনোমা ইয়কসেক টিউমার, অলমোস্ট 4 স্টেজে আছে। 4 স্টেজ? 3rd ক্রস 4th স্টেজে আছে। ওই যে আমি বলতেছিলাম যে আমার অ্যাবডোমিনাল প্রবলেমগুলো আছে, অ্যাবডোমিনের মধ্যেও একটা টিউমার ছিল বড়, সেটা লাঙে গিয়েছে এবং লিভারেও কিছুটা স্পট। কত ধরা বললো এটা? 12-13 তারিখে রিপোর্টে। ওই দিন মনে হইতেছিল যে পুরা পৃথিবী আমার থেকে সরে গেল। আমি আসলে পুরা মানে এরকমই যে ছিল, ট্রলি ওটাতে শুয়ে পড়ছে, আর রাখতে পারি নাই ধরে। ভিতরে ভিতরে আমার মনে হইতেছিল যে আমার সব শেষ। তখন আমার ছেলেটা বয়স মাত্র 3 বছর, শুধু ওর কথাই মনে হয়েছে, আর আমার আর পৃথিবীতে আর কারো কোনো কথা মনে হয় নাই। তো বইসা থাকার মতো শক্তি তখন ছিল না। তো কি করতে হইব, কার কাছে যেতে হইব, কোনো কিছুই আমরা জানি না। তো ওই ইউরোলজিস্ট ডক্টরই উনি একজন ডক্টরকে রেফার করলো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন গেছি আর কি। আমি তখন হুইল চেয়ারে গেলাম হসপিটালে। ডাক্তার, আমি সামনে আমার বাপ ভাই ওরা বসে আছে, আমি তো আর কথা ওইভাবে বলতে পারতেছি না, ফাইল টাইল দেখিয়ে মানে সে তার মতো করে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে জানো, কিন্তু আমার কাছে কেন যেন মানে ওনার মানে এইটা বেশি ভালো লাগে নাই।
তো পরে আমি ওখান থেকে বেরোনোর পর বললাম যে আমি ওনার এখানে ট্রিটমেন্ট করাবো না। কেন ভালো লাগে নাই? আমার কাছে মনে হয়েছিল যে আমি তো এখন দুনিয়ার সবচেয়ে বড় অসহায়, তো আমি ডাক্তারের কাছে আসছি, সে আমাকে এট ফার্স্ট একটা অভয় দিতে পারতো, মানে আমার সাথে সে Okay, কোনো কথাই বলে মানে বিহেভিয়ারটা। জি। এর মধ্যে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি, আমার তখন শুধুমাত্র আমার পাসপোর্ট করা ছিল। না, আপনার তো অপারেশন হয়ে গেছে, তারপরে ইন্ডিয়া কেন যাবেন? না, কেমো দেওয়ার জন্য, ক্যান্সার ট্রিটমেন্টে আমরা তো সবারই একটা ধারণা যে মাদ্রাজ কিংবা ইন্ডিয়াতে গেলে মোটামুটি একটা ভালো অপারেশনটাই তো treatment আপনি পাওয়া যায়। ইন্ডিয়াতে করতে পারতেন। প্রথমে তো খুব গ্যাপ দেরি হইলই, কিন্তু পরবর্তীতে যখন চিকিৎসাটা শুরু হয়ে গেল এরপর কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। হ্যাঁ, তো উনি কি সাজেস্ট করছিল যে কেমোটা অন্য কোথাও জি থেকে নেন? জি, আচ্ছা। ওই ইউরোলজিস্ট ডাক্তারই সাজেস্ট করছিল যে কেমোটা ওই ওখান থেকে ডক্টর কাছ থেকে নেওয়ার জন্য। এখানে বেশ কিছু ডক্টরের নাম আসছে, আমরা সেটা মিউট করে দিচ্ছি আমাদের জায়গা থেকে, বাট উনি বাংলাদেশের বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন আর কি। ওকে, ফাইন। তারপর? তো ছোট ভাইরা আবার মেজোটার পাসপোর্ট বানাইতে দিয়ে দিছে, ও মানে 3 দিন না 4 দিনের মধ্যে ইমার্জেন্সি পাসপোর্ট হয়ে গেছে। খরচ চলতেছে পানির মতো, মানে এইখানে আসলে এখন আর এই সিচুয়েশনে পড়লে কেউ আসলে টাকার দিকে তাকায়ও না। তো আমার কাছে যা ছিল আমি তো সব আগেই চেকে সাইন দিয়ে দিছি, তারপরে তারা তাদের মতো করে খরচ করছে। এখন পাসপোর্ট হওয়ার পরে ইন্ডিয়ান এম্বাসিতে গেলাম ভিসার জন্য। তো আমি আসলে ওই দিন মানে এমন অবস্থা যে বাইরে শুটিং ক্লাবের পাশে এখানে গিয়ে আমি ফুটে বইসা আছি, বসার পরে মনে হচ্ছে যে আমার হাড্ডি গুলো শুধু বইসা আছে, মানে আমি বসতেও পারতেছি না, শরীর মানে মাংস কিচ্ছু নাই। আমার প্রচুর পরিমাণ ভমিটিং হইতো, মানে খাওয়া দাওয়ায় তো রুচি ছিলই না, মানে একটু যদি জোর করে একটু খাওয়ার চেষ্টা করতাম সেটাই ভমিটিং হয়ে যেত। এবং এটা আপনার অপারেশনের পরে আরো মারাত্মক আকারে স্প্রেড হয়েছে, বমি প্রত্যেক দিনই হচ্ছে, মানে আমি কিছু খাইতেই পারতেছি না, যার জন্য মাংস শেষ হয়ে শুধু কঙ্কাল সারটা রয়ে যাচ্ছে। তো পরবর্তীতে হসপিটালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম, ওখানে ইন্ডিয়ান একজন ডক্টর ছিলেন। ওই ভদ্রলোকের কাছে যাওয়ার পরে মোটামুটি একটু মানে আমার কাছে মনে হলো যে না, আমি হয়তো বা ট্রিটমেন্ট নিলে সুস্থ হইতে পারি। প্রায় 32 মিনিট সময় দিছে। পরে কথাবার্তা বলার পর উনি সাজেস্ট করলো যে আপনি যদি এখানে ট্রিটমেন্ট করেন এটা অনেক ব্যয়বহুল চিকিৎসা, এবং এটা শুধু একটা অপারেশনের মতো না যে আপনি এককালীন 2 লাখ টাকা দিলেন হয়ে যাবে, এরকম না। এটা আপনাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে। সো এটা আপনার পারিবারিক আর্থিক দিকটাও দেখতে হবে যে আপনি খরচ কতটুকু করতে পারবেন, কারণ আধা চিকিৎসা করে আপনি কিন্তু থেমে যেতে পারবেন না। আমাদের এখানে একটা কেমোতে অলমোস্ট 1.5 লাখ টাকার মতো খরচ হবে, তা আপনি এটা বাইরে আরো অনেক কমে দিতে পারবেন। কথাবার্তা শুনে পরে আমি ওই দিন বাসায় আসলাম। কাকতালীয়ভাবে ওই দিন আমার আরেকটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো আরেকজন ডক্টরের, ওনার কথাবার্তা খুবই ভালো মনে হলো, এবং এই যে আমরা দেখাই গেলাম সিমিলার মনে হলো যে না, উনি রোগীর সেবা করতে যাচ্ছে কিংবা সুস্থ করতে যাচ্ছে, এরকম কিছু একটা। রোগী কিন্তু অর্ধেক ভালো হয়ে যায় ডাক্তারের কথাবার্তাতে। তো পরে আমরা ওনার ওখানে কথা বলে ওই দিনে আমি ভর্তি হয়ে গেলাম, কারণ তখন শরীরের যে অবস্থা ছিল বাসায় থেকে আইসা যায় কেমো দেওয়ার মতো অবস্থা না। আর আমি তখনও জানি না যে বাসা থেকে আইসা কেমো দেওয়া যায়, তখন ব্লাড টেস্ট গুলো ক্রিয়েটিনিন এগুলো চেক টেক করে পরেই করে 2-3 দিনের মধ্যে আর কি ট্রিটমেন্ট শুরু করবে এরকম। আমাকে ম্যাক্সিমাম ওষুধই বাংলাদেশি দেওয়া হয়েছিল। বাংলাদেশি? হ্যাঁ, কিছু 2-1টা বাইরের আছে আর কি, মিক্স আপ করে দিছে। আপনাদের যে ফাইলে আমার ওষুধের সব লিস্ট গুলো আছে এখানে সব। প্রথম কেমো দিলাম ভর্তি হওয়ার পর প্রথম দিন কেমো 3 দিন করে আর কি, 3 দিন ভাগ করে দিছে। সবগুলো তো ভেনের মধ্যেই দিছে। প্রথমটা দেওয়ার পর ওইভাবে বুঝি নাই, স্যালাইনের মাধ্যমে। মাঝখানে একটা দিল আপনার এইখান থেকে এই পর্যন্ত, ধরেন এখান থেকে যদি আগুন লাগাইতে লাগাইতে যায় ঠিক এরকম লাগতেছে, মনে হইতেছে যে আমার ভেনটা পুরো পুড়ে পুড়ে যাচ্ছে। আর এর পাশে তো বমি তো হইতেছে, বমির ওষুধও দিছে। মোটামুটি 3 দিন ছিলাম, 4 দিনের দিন বাসায় ওখান থেকে আসছি। তখনও কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না যে আমি যে সুস্থ হইতে পারি কি আশায় বিষয়, এরকম ভালো লাগতেছে না। এর মধ্যে তো খাওয়া দাওয়া টোটালি অফ, কিছুই ভিতরে যে টিউমার গুলা ছিল ওগুলো কি অপারেশন হয়েছে? না, টিউমার অপারেশন হয়নি, টিউমার ওই কেমো মাধ্যমে ঠিক করার চেষ্টা ওইটা উনি ওইভাবে সাজেস্ট করেছে। তো প্রথম কেমোর শেষ, স্বাভাবিক আপনার 21 দিন পরে আবার আরেকটা কেমো। তো ওই সময় রোজার ঈদের ছুটিটা হয়ে যাওয়াতে উনি 2 দিন না 3 দিন আগায় দিল যে কেমোটা শেষ করি, কারণ ঈদের ছুটিতে পড়ে গেলে উনিই থাকলো, কিন্তু নার্সরা না থাকলে তার হবে না। মানে আমি এর মধ্যে কিন্তু বাসায় চলে আসছি 4 দিন না 5 দিন থাকার পরে। প্রত্যেকটা কেমোর আগে যে কিছু ব্লাড টেস্ট করাইতে হয় রেগুলার। শরীরে ফুটছে তো কি স্যালাইন? হ্যাঁ, শুধু স্যালাইনই ছিলাম, কিছুই খেতে পারতাম না। হসপিটালে খাবার টাবার যেটা ওগুলা দেখলে মনে হয় যে দেখলেই বমি চলে আসতো, এরকম একটা ছিল। পরে সেকেন্ড কেমোটাও শেষ হইলো, এর মধ্যে রোজার ঈদ চলে আসলো। রোজার ঈদের দিন নামাজ পড়ে আইসা আমার স্যারের বাসা
প্রত্যেকবার ঈদের নাস্তাটা খাইতাম, তো উনি এবার পাঠাই দিছে বাসায়। 1.5-2 বছর পরে মানে 2টা পরোটা একসাথে খাইছি, একটু গরু ঝোল দিয়ে মাংস দিয়ে খাইলাম। ওই তখন থেকে একটু আর কি ইমপ্রুভ হচ্ছে। এর মধ্যে ভিসাটা হচ্ছে করে আর হচ্ছে না, এর মধ্যে আমার 4টা কেমো দেওয়া শেষ। ততদিনে মোটামুটি আমি এখন একটু নিজে নিজে একটু ফুরফুরা, হাসপাতালে একাই যেতে পারি, মনে হয় যে না আমি এখন একা গিয়ে কেমো দিয়ে আসতে পারবো। কেমোর ব্যাপারটা হচ্ছে সবার সাথে একরকম নাও ঘটতে পারে, আমি যতটা সহজভাবে হয়তো বা বলে ফেললাম। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কেমোটা হয়তো বা বয়সের একটা ফ্যাক্ট আছে, আর আপনার ভিতরে স্পিডে একটা নিজস্ব একটা থাকবে, স্পৃহা থাকা লাগবে। কারণ আমার সমসাময়িক সময় একজন খালাম্মা আসতো ফরিদপুর থেকে, উনি যেদিন আসতো ব্লাড টেস্ট দেওয়ার জন্য, ওই দিন আপনি দেখলে বুঝবেন না যে উনি ক্যান্সার পেশেন্ট। ঠিক পরের দিন যখন কেমোটা নেওয়ার পরে উনি একবারে নিস্তেজ, উনি হুইল চেয়ারে যেতে হয় ওনার। তো আমি আবার ওই কেমো দিয়ে দেখা গেছে হাসপাতাল থেকে মানে একাই বাসায় চলে আসতে পারতাম, এরকম একটা চলে আসতেছে। তো ভাই বাপ তো যাইতোই সবসময়। 4টা কেমো দেওয়ার পরে আমি ইন্ডিয়ার ভিসা পেলাম, সিএমসিতে গিয়েছিলাম ভেলোরে। ওই ডক্টর দেখানোর পরে উনি বলছে যে না, ট্রিটমেন্ট প্ল্যান আপনার যেভাবে আগাচ্ছে খারাপ না, ভালোই চলতেছে, বাট আমাদের এখানে যদি শুরু করেন আবার প্রথম থেকে শুরু করতে হবে। তা আমার কাছে মনে হলো যে না, আমি তো এখন যেভাবে আগাচ্ছে আল্লাহ মনে হয় হয়তো বা সুস্থ করে দিবে ইনশাল্লাহ। পরে চিন্তা করলাম যে না, আমি দেশেই জায়গায় ওখানেই ট্রিটমেন্ট করবো, ওনার ট্রিটমেন্টই ঠিকঠাক আছে। পরে দেশে এসে বাকি আরো 2টা কেমো শেষ করলাম। 6টা কেমো শেষ করার পরে উনি একটা পেট সিটি স্ক্যান দিল আমাকে, হোল বডি স্ক্যান। এটা করাইতে বলছে এলো থেকে করাইছিলাম। আর এটা এত মারাত্মক যে ওই ফ্লোরটায় আপনার কোনো প্রেগনেন্ট মহিলা এলাও না। ইভেন আমাকে বলছে আপনি সারাদিন আপনার বাচ্চার কাছে যেতে পারবেন না ওখান থেকে আসার পরে। তো পেট সিটি স্ক্যান রিপোর্ট মোটামুটি আল্লাহর মতো ভালোই আসলো, বাট তারপরও আমার অনকোলজি ডাক্তার সাজেস্ট করলো যে রেডিয়েশন থেরাপি দিতে হবে। তো রেডিওথেরাপি পরে কার কাছে দিব, রেডিওথেরাপি খোঁজ নিতে নিতে আমরা পরে একজন প্রফেসর আছেন, ওনার কাছ থেকে আপনার রেডিওথেরাপিটা নিলাম। এটা প্রায় 26 দিন যাওয়া লাগছে আর কি, 26টা থেরাপি দিচ্ছে। এটা শেষ হইলো 2018 সালের ডিসেম্বর নাগাদ শেষ। এই 2018 সাল পুরোটা আমি অসুস্থ, এইভাবে গেল। এবং টাকা পয়সা মানে এটা আসলে নির্দিষ্টভাবে আসলে বলাটা সম্ভব না যে আমার অ্যাকচুয়ালি কত টাকা গেছে, আর কেউই আমরা হিসাব করি না ওইভাবে। যার বাপের আছে বাবাও খরচ করছে, ভাইয়ের তো ওই সময় জব টব কিছু না, মা তো মার মতো করছে। এর মধ্যে আমি আর্থিক কিছুটা সহযোগিতা পাইছিলাম, যে আমি যেই সেক্টরগুলোতে কাজ করতাম এই ট্রিটমেন্ট চলাকালীন কোথাও থামি নাই, মানে আল্লাহ আমাকে কোথাও আটকায় নাই যে তোর চিকিৎসা এখানেই শেষ। আমি যেখান থেকে আসছি মানে এটাকে সেকেন্ড লাইফ আমি ইজিলি বলতে পারি। আমার বাসার কেউ বিশ্বাস করে না, ইভেন আমি নিজেও কল্পনা করি নাই যে আমি এভাবে বেঁচে যাব। তো ওই সময়কে কেমো চলাকালীন সবার আমি কিছু ঘটনা বলি। প্রথম দিকে কেমো, আপনার প্রথম কেমো সেকেন্ড কেমো মাঝামাঝি এই টাইমটায় আমার বউ রাত্রে ঘুমাইতো না, কারণ আমি এমন পরিমাণ একটা সাইকো টাইপ হয়ে গেছিলাম যে আমি শুধু ফাঁক ফোকর খুঁজতাম, যে আমি যখনই সুযোগ পাবো আমি বাসা থেকে চলে যাব। রেলগেট তো আমাদের বাসা মগবাজার, সো কাছাকাছি। মানে আমার প্ল্যানই ছিল আমি যে সুযোগ পাইলে আমি গিয়ে আমি নিতে পারতেছিলাম না, এত কষ্টদায়ক ছিল। কেমো এত কষ্টদায়ক? অনেক অনেক। রেডিয়েশন থেরাপিটা তো বোঝা যায় না, এটা তো লেজারের মাধ্যমে। এইটাও ভয়ঙ্কর রকম খারাপ। কিরকম? এইটা হচ্ছে আপনার শরীর তো বিভিন্ন জায়গায় পুড়ে যায়, ফোসকা পড়লে যেরকম হয় চামড়াগুলো উঠে যায়, ওই জায়গাটা কালো হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর রহমতে কিছুই হয় না স্যার, আমার জাস্ট হালকা হালকা একটু আসছিল, এটা 5-6 মাসের ভিতরে ঠিকঠাক। অনেকে তো আমি দেখছি মানে ঘায়ের মতো হয়ে যায়। ওই সময়টাতে কি করে, হাত পা বেঁধে নেয়? বাইধানায় যদি ওই টাইপের বয়স্ক যদি কোনো রোগী হয়, এটা আপনার দেওয়ার সময় লাগে না, পরে লাগে। দেওয়ার সময় তো আপনার জাস্ট একটা লাইটের আলো পড়লো, লেজারের আলোটা পড়লো, এটা পরবর্তীতে। প্রথম যেদিন আমি রেডিওথেরাপি দিতে যাই, তো আমার কাছে মনে হলো আমি এটা কি, এটা কোনো কিছু হইলো। আবার কইলাম, সিএনজি নিয়ে গেছিলাম, পরে আমি বললাম যে চলো জায়গা এখনই, মানে ওখান থেকে বেরোয়। আমি তো জানি না যে এটা পাওয়ার কতটুকু, মানে আধা আসার পরে বনানীর এই পর্যন্ত আসার পরে দেখি যে আমার আর শরীর কুলাইতে আসে না। পরবর্তীতে আপনার রেডিওথেরাপি দেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা ওখানে বসে থাকতাম। বাট আমার ওই সময়ে আমি যতগুলো হসপিটালে গেছি একমাত্র আমি মনে হলো যে টেস্টিকুলার পেশেন্ট। পরবর্তীতে 1-2 করে মানে দেখা গেছে 22-24 থেকে 35-36 এই বয়সের মধ্যে হয়। এই বয়সটার মধ্যে হয়।
তো যার জন্য এই ক্যান্সারের আপনার সার্ভাইভ রেটটা অনেক ভালো। এখন এইটা পরবর্তীতে ব্যাক করতে পারে, তো অনেকেই আবার বলতেছিল যে 5-6 বছর হয়ে গেলে আর সম্ভাবনা থাকে না। যেমন আমার এই ক্যান্সারটা ঠিক সেম, আপনার অস্ট্রেলিয়ান উইকেট কিপার ম্যাথিউ ওয়েড, ওর এই ক্যান্সারটা ছিল। ও কিন্তু দিব্যি সুন্দর লাইফ লিড করতেছে। এবং আরো একজনের হয়েছিল, যে সম্ভবত ওই রেসলিং করে রোমান নামে একজন আছে, ওনারও ওই ক্যান্সারটা হয়েছিল। 6টা নিয়েছেন কেমো? কেমো 6টা, হ্যাঁ। 6টা নিলেই ওরা কি 6টা নিলেই কভার করে গেছে? হ্যাঁ, রিকভার হয়ে ইউজুয়ালি কটা নিতে হয়? ওনারা ডিপেন্ড করে। প্ল্যান করে যে ধরেন প্রথমে হয়তো বা 4টা দিয়ে শুরু করে। কেমোটা কি অনেকগুলো অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন, আমি যদি ভুল না বলে থাকি, জানি না। মোটামুটি হ্যাঁ, এই টাইপেরই। মানে আগে একটা ইনজেকশন বা একটা কিভাবে দেয় জিনিসটা? এটা শিশির মধ্যে ইনজেকশনের মানে লিকুইড থাকে, ইনজেকশনের স্যালাইনের মাধ্যমে, এবং পুরোটা যেতে কতক্ষণ লাগে? 6 ঘন্টা থেকে 8 ঘন্টা। এই 6 ঘন্টা পুরোটা নিতে হয়? হ্যাঁ, 6 ঘন্টা কি একই রকমের পেইন হয়? না, 6 ঘন্টা না, ওখানে 3টা মেডিসিনের ভিতরে একটা ছিল যে প্রথমেই জাস্ট আপনার 5-10 মিনিট একটু, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যেত। কিন্তু আপনার মাঝখানে কেন মনে হতো করে ফেলবেন, এরকম কেন ফিল আসতো? ক্যান্সার কি আমরা তো জানি না, ক্যান্সার মানেই তো আমরা মনে করি যে শেষ, আমি শেষ। তো এই জিনিসটা হয়তো বা আমার মাথায় ঢুকে গেছিল। আর শারীরিকভাবে এত উইক ছিলাম, খাইতে দাইতে পারতাম না, মনে হইতো যে এই জীবন রেখার কি লাভ, এই টাইপের এরকম কিছু। যে আর সবচেয়ে বড় যেটা মনে হইতো যে আমি যতদিন বাইচা থাকবো, মনে হইতেছে যে আমি আমার ফ্যামিলি বার্ডেন হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা ভিতরে থেকে আসতো। আসলে মানুষ শারীরিকভাবে মরার চাইতে মানসিকভাবে মরে বেশি, জানেন? যার পরিবারে এরকম কোনো পেশেন্ট নাই, সে ছাড়া এই এপিসোডটা কোনোভাবে সে ফিল করতে পারবে না। এটা বিশ্বাস করেন, মানে ক্যান্সারের পেশেন্ট ডিল করাটা আসলে একটা বিশাল যুদ্ধ, এবং সেই যুদ্ধটার 99% হচ্ছে মানসিক যুদ্ধ, আর 1% শারীরিক যুদ্ধ। ওয়াইফ বা ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, তারা কি পরিমাণ সাপোর্ট? তার তো ফ্যামিলি সাপোর্ট, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ফ্যামিলি সাপোর্ট। প্রথমের ওই ইনসিডেন্ট পরবর্তীতে তারা ভুলে গেছে, কারণ আসলে ওইগুলা তারা তখনই তাৎক্ষণিক হয়তো বুঝতে পারছে যে ছেলের তো এই অবস্থা, এর জন্য হয়তো এরকম কিছু করছে। তো আমার বাপ বলেন, মা, আমার 2টা ভাই, আমার ওয়াইফ, এরা মানসিক সাপোর্ট, শারীরিক সব দিক দিয়ে মানে খুবই ভালো সাপোর্ট দিছে, এবং তাদের প্রতি আমি এখনো কৃতজ্ঞ। আর আমি আমার ফ্যামিলি নিয়ে গর্ব করি, এটা আগেও করতাম, এটার পরে আরো বেশি করি। মানে তারা না থাকলে হয়তো বা আমি আজকে এই পর্যন্ত আর আসতে পারতাম না, আপনার এখানেও হয়তো বা আসতে পারতাম না। পরে আস্তে আস্তে মোটামুটি সুস্থ হয়ে পরে আবার ডেইলি লাইফে শুরু হয়ে গেল জীবন যুদ্ধ, আবার আগের মতো কাজ করতেছি। হ্যাঁ, এখন যেটা হইতো যে আমি 3 মাস পর পর রেগুলার চেক আপটায় থাকতাম, তখন হয়তো আপনার 10-12 হাজার টাকা যাইতো মাঝে মধ্যে। যে আবার ওই সময় বেশি যেত, কারণ সিটি স্ক্যান করাইতো রেগুলার, যে কি আপডেট নিতে হইতো। আর সবচেয়ে আমার চেয়েও অনেক কম খরচে অন্য অন্য জায়গায় করা যাবে। আমি যেই জায়গায় ট্রিটমেন্টটা করাইছি, যেই হসপিটালে, এখানে মোটামুটি একবারে আমার কাছে মনে হয়েছে যে না, আমি ভালোই পাইছি। খুব যে বেশি গলা কাটা টাকা নিচ্ছে তাও না, অল্পর মধ্যে মোটামুটি ভালোই হয়েছে। আর সাংসারিক খরচও দেখা গেছে এখানে অ্যাড হয়ে গেছে। এখন ওইটার জন্য আমি আসলে আমার ট্রিটমেন্টটা কত টাকা খরচ হয়েছে আমি আসলে বলতে চাচ্ছি না। তো আপনার যে হাতে এখন এই যে সিস্টটা, যেটা এইটা নন মেলিগ্যান্ট, এটা কোনো সমস্যা নাই। এটা কেমোতেও কমে নাই, বাড়েও নাই, এটা একই অবস্থা আছে, ব্যথাও নাই। এরকম আপনার শরীরে আরো আছে? এরকম আছে, আরো কয়েকটা আছে। ওকে, এগুলার কোনো ভয় না, এটা কোনো, এইটার জন্যই আমি সবচেয়ে বড় ধরাটা খাইছি আমার জীবনে। শরীরের যে কোনো আনইউজুয়াল মানে গোটার মতো যদি আপনি কোথাও অনুভব করেন, এটাকে হালকাভাবে নিয়েন না, আবার খুব সিরিয়াস ভাবেও নিয়েন না, বাট গো টু আ ডক্টর। প্রথমত ডক্টরের কাছে যান, এবং ডক্টরের কাছে যাওয়ার সাথে সাথে আপনি একটু পাশাপাশি ইউটিউব, গুগলগুলোও ঘাইতেন। আর সত্য কথা বলি ভাই, ইউটিউব, গুগলে যে ভিডিওগুলো থাকে, এগুলা অনেক বেশি টেস্টেড ভিডিও, এবং অনেক ডাক্তাররাই এটা করেন। সো এখানে পাবলিকের সামনে যেটা সব মানুষ দেখবে, সেই রকম ভিডিওর মধ্যে মিস ইনফরমেশন দেওয়ার সুযোগ থাকে না। তাহলে ওইখানে দেখবেন যে ওনাকে শোয়াই ফেলবে একদম আজেবাজে কমেন্টস করে। সো আমার মনে হয় যে এই প্রযুক্তিও আমাদেরকে অনেক বেশি হেল্প করে। যে কোনো ধরনের শারীরিক অসামঞ্জস্যতা নিয়ে প্লিজ আপনি নিজে থেকে একটু সচেতন হয়ে একটু ঘাটাঘাটি করবেন, এবং পাশাপাশি ডক্টরের কাছে যাবেন। আর যে কোনো ডক্টর দেখানোর পরেই শুধু ওই ডক্টরের উপর রিলাই করেন না, পাশাপাশি সম্ভব হলে অন্য একটা হসপিটাল থেকে এটাকে ভেরিফাই করে নেবেন যে এই ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা। আর কোনো কিছু নিয়ে প্যানিক হয়ে লাভ নাই, দিন শেষে সবারই মরতে হবে। কার মৃত্যু আল্লাহ কীভাবে লিখে রেখেছেন এটা আমি আপনি কেউই জানি না।
সুতরাং সেই জায়গা থেকে এত প্যানিক হওয়ার কিছু নাই। তার মানে এই না যে আবার সবকিছু নিয়ে অবহেলা করবো। ভাই গল্পটা কেন বললেন? এখানে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হইতেই পারে। যেমন আমরা কম বেশি সবাই জানি যে মেয়েদের কিংবা আপুদের অনেকেরই ব্রেস্ট ক্যান্সার হয়। তো তারা তো ট্রিটমেন্ট নিয়ে রিকভার হচ্ছে, আল্লাহর মধ্যে বাংলাদেশে এখন খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে। বাট আমরা ছেলেরা যেটা করি যে এই জিনিসগুলো তো কারোর সাথে শেয়ার করি না, শেয়ার করতে পারি না, না ভাইয়ের সাথে না বন্ধুর সাথে, কারণ সবাই এই বিষয়টা নিয়ে মানে ফান করে অনেক হ্যাঁ। সময়, মানে সেক্সুয়াল লাইফ নিয়ে তো কেউই কোনো কথা বলি বলি না, না। কারোর সাথেই না, এবং আসলে অনেক সময় বলা উচিত না, উনি কিছু যখন বানায় ফেলে। স্টোরিটা বলতে আসে তখন আমি ফার্স্ট ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কি ম্যারিড। কেন এই প্রশ্নটা করেছি আপনি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে এই ভিডিওর নিচে এসে কমেন্টস করেন তো। জাস্ট এতটুকু দেখেছেন, পুরোটুকু দেখেন নাই। আচ্ছা, এবার উত্তরটাও বলে দিই। সেটা হচ্ছে, ভাই আপনাকে বলি, আপনি আনম্যারিড হলে গল্পটা বলতেন? আহ, হয়তোবা এখন বলতে পারতেছি না, হয়তোবা বলতাম না, এরকম কিছু হয়তো বা বলতাম না। কারণ আসলে ফ্যামিলিগত ভাবে একটা চাপ শুধু থাকতো। ফ্যামিলিগত ভাবে কোনো মেয়ে এটা জেনে শুনে ওকে বিয়ে করতো যে ওর একটা মানে অন্ডকোষে ফেলে দিতে হয়েছে ক্যান্সারের কারণে, এটা কেউ করতো? বিকজ আমরা কিন্তু অত সহজভাবে জিনিসগুলোকে নিতে পারি না। ঠিক আছে, আপনারা হয়তো জেনে অবাক হবেন, এইডস এখন আমরা বলতেছি এইডস এর ব্যাপারে, আমার বেশ কয়েকটা এপিসোড আছে, আপনারা চাইলে দেখলেন। মানে এইভাবে বলে ফেলে এইডস নিয়ে যে এইডস ভালো হয়, মানে ভালো হয়, মানে ভালো হয় আপনি কিভাবে বলবেন? মানে এইডস কি 100% কিওর হয়? এটাকে একদম জিরো করে ফেলা যায়? এই জায়গাটা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে বরং উত্তরটা হচ্ছে এরকম যে এইডস হওয়ার পরও একজন মানুষ সেই জীবনযাপন করতে পারে যেটা একজন নর্মাল মানুষও করতে পারে। তাহলে আপনি কি বলবেন না এটা ভালো হয়? এখন আমরা সেই জায়গাটায় চলে গেছি, ট্রিটমেন্টের জায়গাটা থেকে। সো ক্যান্সার নিয়ে আমাদের ভয়ের অনেক কারণ আছে ডেফিনেটলি, বিকজ এটা অবশ্য শুধু আমার জায়গা থেকে না, এটা অনেক বড় বড় স্কলাররা বলেন যে ক্যান্সার নামক জুজু এটাও এক ধরনের বিজনেস, মেডিকেল বিজনেস। সো এই জায়গাটার ভয়টাও আসলে ভাঙা উচিত। সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? সবচেয়ে বড় ক্যান্সারটা কি? সেটা হচ্ছে প্রপার নলেজ না থাকা। কোনো একটা প্রবলেম হলে আপনি কার কাছে যাবেন, কোথা থেকে ট্রিটমেন্টটা করাবেন, কিভাবে করাবেন, স্টেপ বাই স্টেপ আপনি কোন জায়গাটায় যাবেন, এই রাস্তাটা যদি আপনার জানা থাকে না, তাহলে আপনার 50% কাজ ওখানেই শেষ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা আসলে প্রপার নলেজটাই রাখি না, কোথায় যাব, কিভাবে করব। উনি যে ভুলগুলা করেছেন সেগুলো থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। আপনি এখন যে লাইফটা লিড করছেন, কনজুগাল লাইফ, 100% ওকে? আলহামদুলিল্লাহ 100% ওকে। শুধু স্পামে একটু এখনো প্রডিউসিংটা খুব কম। কম, মানে এটা কি ওই কারণেই হয়েছে যে হ্যাঁ, এটা তো দিতে হয়েছে? একটাই তো যতটুকু হয় ওই অনুযায়ী, তবে এটা আল্লাহর মধ্যে আরো বাড়বে। আচ্ছা, আমার তো হইলো মাত্র 6 বছর, এবং আমার ডাক্তারের সাথেও কথা হয়েছে যে এটা নিয়ে কোনো প্যানিক টেনশন করো না রুহুল, ঠিকঠাক হয়ে যাবে সব। ওকে। সো ইউ আর লিডিং নর্মাল লাইফ, আলহামদুলিল্লাহ। আপনি কোনো সাজেশন দিতে চান কিনা এরকম হলে কি করতে পারে? কোনো ধরনের সিস্ট কিংবা ভেরিকোসেলের মতো, যে ঘামাচির মতো এই টাইপের কিছু হয়, এটাও কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে পরবর্তীতে ধীরে ধীরে। তো এই দুইটা জিনিস যদি কারো হয় তাহলে সর্বপ্রথম একজন ইউরোলজিস্ট দেখানো উচিত। ওকে, এই ডিপার্টমেন্টটা টোটালি ইউরোলজিস্টের আন্ডারে, অথবা মেডিসিন, মানে সেক্সুয়াল মেডিসিন যারা দেন। সো এইটার বাইরে ইউরোলজিস্টের কথা আপনি বলছেন, ইউরোটাস আন্ডারে টোটাল পুরা ফাংশনটা যেটা আপনার ইউরিন প্রডিউস থেকে শুরু করে বাকি আদার যে বিষয়গুলো আছে, এখানে গিয়ে আপনার এই জিনিসটা দেখানো উচিত এবং ভালো ডক্টরকে দেখানো উচিত। তো ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আপনার গল্পটা অনেক ছোট, কিন্তু আপনার গল্পের মাধ্যমে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই। বাংলাদেশে ক্যান্সার রিকভারি করা অনেক পেশেন্ট আছেন, এবং এই জার্নিটা আমি খুব আনতে চাই বারবার। কারণ উনি যে কথাটা বলেছেন এখানে, যে ওনার একটা সুইসাইড করার প্ল্যান হয়েছিল, উনি এটাও বলেছেন যে যখন ফার্স্ট জেনেছেন তখন মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নাই। এই জায়গাটাতে একটা ভালো স্টোরি, একটা রিকভারি স্টোরি অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। তো সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আপনার গল্পটা আপনি আমাদের কাছে এসে বলবেন, আপনি আমাদেরকে মেইল করবেন। মেইল অ্যাড্রেসটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওর কোনাতে আছে, এবং একই সাথে ফোন নাম্বারটাও দেওয়া আছে। আপনারা চাইলে ফোনও করতে পারেন। আপনার স্টোরিটা এমনও হতে পারে হাজার লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন ভাইয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতোই। এই গল্পটা একটা সূচনা হলো যে আমরা যারা ক্যান্সার ভিকটিম আছেন বা ক্যান্সার পেশেন্ট আছেন তাদের সামনে আমরা যাতে অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারি সেই রকম একটা পথ ওপেন করে দেয়া। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।